স্টক মার্কেটে লং টার্ম পোর্টফোলিও বানাতে গিয়ে সমস্যায় পড়েননি এমন লোকজন পাওয়া খুবই মুশকিল। আবার অনেকেই পোর্টফোলিও বানিয়ে ফেলেছেন, প্রায় 30-40টা স্টক কিনে ফেলেছেন। কোনটার অ্যালোকেশন 1%, কোনটা 2%, কোনটা 5%, রিটার্ন পাচ্ছেন না। এমন লোকের সংখ্যাও কিন্তু ভুরি ভুরি। এই দুটো সমস্যারই সমাধান হলো সঠিকভাবে পোর্টফোলিও বানানো। তা সঠিকভাবে পোর্টফোলিও বানাতে গেলে কি কি করতে হবে সেটা জানা কিন্তু খুবই জরুরি। আন্দাজে যে কোনো একটা স্টককে কিনে নিলাম, স্টকের সংখ্যা বাড়িয়ে যেতে থাকলাম, এভাবে কিন্তু লং টার্ম পোর্টফোলিও হয় না। তো চলুন, আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে লং টার্ম পোর্টফোলিও বানানো যায়। আজকে আমি আলোচনা করবো এমন 10টা পয়েন্ট নিয়ে, যেগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে পোর্টফোলিও কিন্তু নিজের পোর্টফোলিও আপনি নিজেই বানাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসতে পারি, আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। আমি সন্দীপ, ইনভেস্টার মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লং টার্ম পোর্টফোলিও মানে হলো একটা দীর্ঘমেয়াদী পোর্টফোলিও, যেটা আপনার দূরত্ব মানে আপনার ভাবনাটা কিন্তু একটু দূরে, অ্যাটলিস্ট 3 বছর, তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু আমি আপাতত 3 বছর ধরে পরেই আমি কথাগুলো বলছি। তো এই লং টার্ম পোর্টফোলিওর প্রথম যে পয়েন্টটা আমরা বলবো সেটা হলো সিলেকশন, মানে স্টক নির্বাচন। এই যে লং টার্ম পোর্টফোলিওর যে স্টক নির্বাচন করবো, এটাকে কিন্তু অনেক ভেবেচিন্তে করতে হবে। কারণ এই পোর্টফোলিওতে সাধারণত আমরা কেনা বেচা খুব কম করে থাকি, মানে কিনি, চট করে বেচবো না ভেবেই। সুতরাং এখানে এমন স্টক নির্বাচন করতে হবে যেগুলোকে আপনি একটা দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন বলে আপনি মনে করছেন। মানে ধরুন কনসিস্টেন্ট কম্পাউন্ডার, যারা দীর্ঘদিন ধরে রিটার্ন দিয়ে চলেছে এরকম স্টক, এবং ক্লিয়ার ম্যানেজমেন্ট, এবং যেসব সেক্টরে আপকামিং গ্রোথ আছে সেই সব সেক্টরগুলোতে কিন্তু থেকে আমরা স্টক নির্বাচন করবো। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেই সেক্টরের যে টপ পারফর্মার মানে লিডার, তাকে আমরা চুজ করতে পারি। তো স্টক নির্বাচন হলো সব থেকে গুরুত্বপূর্ণ হলো লং টার্ম পোর্টফোলিও বানানোর জন্য। দ্বিতীয় পয়েন্ট, কনভিকশন। মানে আপনি যখন একটা কোম্পানি কিনবেন, নিজেকে শুধাবেন যে আপনি কি আপনার যে স্টক মার্কেটে যে টাকা লাগাচ্ছেন তার 50% টাকা কি এই কোম্পানিটাতে লাগাতে পারবেন। যদি সেটা ভেবে থাকেন, তার মানে জানবেন যে আপনার কোম্পানি নির্বাচন ঠিক হয়েছে, আপনি কিন্তু সেই স্টকটাকে পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন। তৃতীয় পয়েন্ট, ডাইভার্সিফিকেশন। মানে ধরুন আপনি এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, স্টেট ব্যাংক, এরকম 50টা ব্যাংক, 30টা ব্যাংক আপনি পোর্টফোলিওতে জায়গা করে দিলেন, আর বাকি 10টা স্টক বিভিন্ন সেক্টরে রাখলেন। এটা কিন্তু ডাইভার্সিফিকেশন হলো না। কোনো কারণে ব্যাংকিং সেক্টর যদি ফেল করে যায়, বা ধরুন আপনি আইটি সেক্টরের টিসিএস, ইনফোসিস, এদের জন্য প্রচুর জায়গা করে দিলেন, এরপর সেই সেক্টরটা সেই মুহূর্তে পারফর্ম করলো না। যেমন এই মুহূর্তে আইটিটা আমাদের পারফর্ম করছে না, বা যে কেমিক্যালস এর যে 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 কোম্পানিগুলো সেগুলো পারফর্ম করছে না, সেরকম সেক্টরের জিনিস দিয়ে যদি আপনি পুরো পোর্টফোলিওটা ভরে দেন, তাহলে কিন্তু রিটার্ন যে কখন কি হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তাই ডাইভার্সিফিকেশন করতে হবে, বিভিন্ন সেক্টরের স্টক আপনাকে নিজের পোর্টফোলিওতে জায়গা দিতে হবে, যাতে কোন সেক্টর সেই মুহূর্তে মার খেলে অন্য সেক্টর সেটাকে মেকআপ করে দিতে পারে। এটা কিন্তু খুব জরুরি। 4 নম্বর পয়েন্ট, নাম্বার অফ স্টকস। কতগুলো স্টকস আপনি কিনেছেন। লং টার্ম পোর্টফোলিও করতে গেলে স্টকের পরিমাণ কিন্তু মোটামুটি 5 থেকে 15-এর মধ্যে থাকা কিন্তু খুবই দরকার। কারণ আপনি যদি একটা সেক্টরের একটা স্টকে যদি 10%-এর কাছাকাছি অ্যালোকেশনই না করতে পারেন, তাহলে স্টকটা যে ভালো পারফর্ম করে, তাহলে তার আপনি তার মানে তার তার যে রিটার্নটা আপনি ভালোভাবে পাবেন কি করে, আপনার পোর্টফোলিওতে তার প্রভাব পড়বে কি করে। তাই এখানে নাম্বার অফ স্টকস কিন্তু কম করতে হবে, যতদূর সম্ভব কম করতে হবে, যাতে সেই স্টকটার ইনভেস্টেড অ্যামাউন্ট অনেক বেশি হয়। তাই ওই ছোট একটা স্টক কিনে 2%, 1% এইরকম যদি কোনো স্টক আপনার প্রোফাইলে থেকে থাকে, সেগুলোকে আপনি কিন্তু আপনাকে সরিয়ে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রিক্ট। আপনাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে।
কোনো স্টক সাময়িকভাবে গ্রোথ করছে বা প্রাইস বেড়ে যাচ্ছে, এরকম স্টককে কিন্তু হুট করে আপনার এই পোর্টফোলিওতে জায়গা দিলেন, এটা করলে কিন্তু হবে না। এই পোর্টফোলিওটা কিন্তু বেশি নাড়াঘাটা করার জন্য নয়। এই পোর্টফোলিওটা কিন্তু আপনার বানাতে হবে একটা ভিউ রেখে, একটা দীর্ঘ সময় ধরে। সুতরাং সাময়িক কারো পারফরমেন্স ভালো সেটা ভেবে স্টক কিনলে কিন্তু হবে না। এখানে জানতে হবে এই মুহূর্তে কোন সেক্টর খারাপ পারফর্ম করতে পারে, কিন্তু সেটাই কিন্তু এই মুহূর্তে বিনিয়োগের সময়। কারণ দুদিন পরে সেই সেক্টরটাই গ্রোথ করবে, সেই সাইকেল তার সাইকেল কিন্তু এসে যাবে। 6 নম্বর পয়েন্ট, সেপারেট ডিমেট অ্যাকাউন্ট। অনেকেই কি করেন, ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন। সবসময় জেনে রাখবেন যে ইনভেস্টমেন্টের যে পোর্টফোলিওটা হবে বা লং টার্মে যে পোর্টফোলিওটা হবে সেটা কিন্তু আলাদা। সেটা করলে, সেটা যদি এক করে দেন না, তাহলে কিন্তু খুব মুশকিল পড়বেন। দুটোর যে মেন্টালিটি তো আপনার আলাদা, মানে সেভিংস আর এই ইনভেস্টিং এবং ট্রেডিং এর ইনভেস্ট মানে মেন্টালিটি তো আলাদা। তাই এই প্রোফাইলে যদি এলে কোনো স্টক যদি আপনি রাখেন যেটা আপনি ট্রেডিংও করবেন ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনার কিন্তু স্টক গুলোকে হোল্ড করতে পারবেন না। সবই কিন্তু ট্রেডিং এর মেন্টালিটি চলে আসবে। কারণ ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিও, সেটাকে ট্রেডিং পোর্টফোলিও থেকে সবসময় আমাদের আলাদা করতে হবে। 7 নম্বর পয়েন্ট, সমস্ত সেক্টরে ফোকাস না করা। আপনাকে কে বলেছে সমস্ত সেক্টরের স্টক আপনার পোর্টফোলিওতে রাখতে হবে? দরকার নেই। যে যে সব সেক্টর গুলো আপনি কমফোর্টেবল বা একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে, আহ, সেই সব সেক্টর গুলোকে আমাদের আমাদের কিন্তু নির্বাচন করে করে নিলেই হবে। যেমন ধরুন, যারা বেশি ঝামেলায় যেতে চান না, তারা এফএফআই এই কথাটা মনে রাখুন, মানে ফাইন্যান্স, এফএমসিজি এবং আইটি সেক্টর। এই তিনটে যদি সেক্টরকেই আমরা মনোনিবেশ করি, তাহলে কিন্তু একটা সেকুলার গ্রোথ পাওয়ার কিন্তু যথেষ্ট চান্স আছে। সুতরাং সমস্ত সেক্টরে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। 8 নম্বর পয়েন্ট হলো প্যাশেন্স। লং টার্ম পোর্টফোলিও করতে গেলে আপনাকে প্যাশেন্সটা কিন্তু রাখতেই হবে। কোনোটা স্টক 2 বছর বাড়লো না, কিন্তু জানেন সেই স্টকের কোনো ফান্ডামেন্টাল প্রবলেম হয়নি, তার কোনো সমস্যা নেই তার গ্রোথে নিয়ে, কিন্তু মার্কেট এই মুহূর্তে সেটা নিয়ে একটা কোনো কোনো কিছু জিনিস নিয়ে কনফিউশনে আছে, যার জন্য তাকে সেটা ভ্যালুয়েশন দিচ্ছে না। তো সেরকম স্টককে কিন্তু আপনি এই পোর্টফোলিও থেকে হাঁটাবেন না। জেনে রাখবেন ও ঠিক সময়ে কিন্তু ওই 2 বছর 3 বছর রিটার্ন কিন্তু একসঙ্গে দিতে যেতে পারে। সুতরাং এই পেশেন্সটা কিন্তু রাখা জরুরি। 9 নম্বর পয়েন্ট, রিভিউ। আপনার পোর্টফোলিওকে অন্তত 6 মাস বা 1 বছর পর পর রিভিউ করতে হবে। কোনো সেক্টর যদি পারফর্ম না করে, তখন আপনি কিন্তু স্টককে সুইচ করে অন্য স্টকে কিন্তু নিয়ে নিয়ে চলে যেতে পারেন। যে স্টকটা স্বামী পারফর্ম করছে না, বা একটা দীর্ঘমেয়াদী দেখতে পাচ্ছেন যে স্টকটা অন্তত 2-3 বছর পারফর্ম করার কোনো চান্স নেই, তখন আপনি সেই মুহূর্তে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে অন্য কোনো একটা স্টকে বা ওই সেক্টরের অন্য কোনো স্টকে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সুতরাং এই পোর্টফোলিও রিভিউটা খুব জরুরি। কিন্তু সেটা কিন্তু খুব তড়িঘড়ি নয়। মাসে মাসে আপনি পোর্টফোলিও চেঞ্জ করছেন, এই স্টককে ঢোকাচ্ছেন, ওই স্টককে বার করছেন, এরকম করলে কিন্তু হবে না। শেষ যেটা পয়েন্ট নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে কম্পাউন্ডকে কম্পাউন্ডিং কে বন্ধ হতে না দেওয়া। মানে আপনি আপনার জন্য যে সিকিউরিটি মানি, যেটা আপনার কাছে থাকা উচিত, যে টাকাটা, মানে আপনার কোনো কোনো প্রবলেমে পড়লেন, হেলথের কোনো প্রবলেম হলো বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটা যাতে আপনি সলভ করতে পারেন, এই পোর্টফোলিওকে কোনো হ্যাম্পার না করে, এর কম্পাউন্ডিংটাকে বন্ধ না করে, সেটা কিন্তু খুব জরুরি। সুতরাং ওই দুটো ব্যবস্থা করে পরেই কিন্তু এই লং টার্ম পোর্টফোলিও বানানো উচিত। যাই হোক, এই 10টা পয়েন্ট এই ভিডিওতে আমি বললাম। তা কেমন লাগলো আপনাদের বলুন? আপনারা কি এভাবেই নির্বাচন করেছেন? যদি না করে থাকেন, শুধরে নিতে পারেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আপাতত এই ভিডিওটাকে লাইক করুন, এই ভিডিওতে কমেন্ট করুন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জানান। কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে। তো যাই হোক, ধন্যবাদ।